হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। করাবো আজকে নবম শ্রেণী গণিত। চলো এই বই থেকে তোমরা চলে এসো। আমাদের যে অধ্যায়টা আছে 15 নম্বর অধ্যায়, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এই অধ্যায় থেকে তোমাদের চলে আসতে হবে কষে দেখি 15.1। ঠিক আছে, এই কষে দেখি 15.1 থেকে তোমাদের এই ক্লাসগুলো তোমরা দেখতে পাচ্ছ, ক্লাসগুলো সব দেওয়া হয়ে গেছে। এই যে সব অঙ্কগুলো কিন্তু আগের ক্লাসগুলোতে দেওয়া হয়ে গেছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখো, সবগুলো ক্লাস আমরা দিয়ে দিয়েছি। আজকে আমরা করাবো 20 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো করাবো। চলো আমরা দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। আমাদের 20 যে 1 নম্বর প্রশ্নটা, দেখো প্রশ্নটা কি বলছে, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? চলো ভালো প্রশ্ন। দেখো তো আমাদের প্রথমে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিতে হবে। যেহেতু শতকরা আছে, যে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করবে, তো 10% বলতে 100-র মধ্যে 10 বাড়াবে। তা আমরা ধরে নেব যে প্রথমে বাহুর দৈর্ঘ্য ছিল, মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ছিল প্রথমে 100 একক। এই যে শতকরা থেকে আমরা ধরবো, তো আমরা লিখব ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে আমরা নিয়ে নেব 100 একক। তা দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 100 একক হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু 100 ইন্টু 100 বর্গ একক। 100 যদি গুণ করে দেখো, এখানে 1 গুণ করে 1 1 1, আর 0 4টা শূন্য আছে, বসিয়ে দাও 4টা শূন্য, এভাবে গুণ করে নিতে পারবা বর্গ একক। তা প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম, এই যে এটা হচ্ছে 10,000 বর্গ একক। এবার যেহেতু বলছে এখানে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করবো 10%, এবার 10% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা এখানে লিখব এই যে 10% বৃদ্ধিতে, ঠিক আছে, 10% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে। দেখো আগে তো ছিল 100 একক বাহুর দৈর্ঘ্যটা, 100 একক ছিল আগে, এখন 10% বৃদ্ধি করবে মানে 10 বাড়াবে, 100 থেকে 10 বাড়াবে। তাহলে এখানে 10 বাড়াও, 10 যোগ করে নাও, তো একক। তাহলে এখানে যোগ করে আমরা পেয়ে যাব 110 একক। তা দেখো এখন কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 110 একক। তাহলে আমরা যদি লিখি যে এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আবার বাহু ইন্টু বাহু বর্গ একক। আচ্ছা দেখো এখানে 11 গুণ করো, দেখো 11কে 11, হাতে থাকলো 1, আবার 11কে 11, 11 2 12, 11 গুণ করে 121 পাবা। এই যে 121 পেলাম, দুটো শূন্য বসিয়ে দিলাম, তা বর্গ একক। বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল বাড়বে। আগে চেয়ে দেখো ক্ষেত্রফলটা বেড়েছে, আগে ছিল 10,000 বর্গ একক, এখন হয়ে গেছে 12,100 বর্গ একক। তা ক্ষেত্রফল কত বাড়লো? তাহলে আমরা এখানে লিখব যে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পায়। এই যে যেটা বাড়লো 12,100 থেকে, আগে ছিল আমাদের 10,000 আমরা বিয়োগ করে দেব এত বর্গ একক। তাহলে যদি আমরা বিয়োগ করি, দেখো এই যে দুটো শূন্য দেখতে পাচ্ছ, দুটো শূন্য বসালাম, ঠিক আছে। এবার এই শূন্য আর এই 1, তাহলে 1টা নেমে যাবে, আর এই শূন্য আর এই 2, তাহলে এখানে 2টা নেমে যাবে, আর 1 দেখো মিলে গেল। তাহলে আমাদের এই যে 2100 বর্গ একক
ক্ষেত্রফল বৃদ্ধি পায় 2100 বর্গ একক। এবার শতকরা বৃদ্ধি, আমাদের কিন্তু ক্ষেত্রফল বলেছে শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে ক্ষেত্রফলটা বৃদ্ধি পেলো এত, তা শতকরা বৃদ্ধি বের করবো। তাহলে এবার আমরা লিখব অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়। শতকরা বৃদ্ধি পাবে, দেখো শতকরা বৃদ্ধি পাওয়া যেটা নিয়ম, যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে, যতটা বৃদ্ধি পেয়েছে, যে 2100 বর্গ একক, যেটা বৃদ্ধি পাবে সেটা উপরে বসাও। আর যে ক্ষেত্রফলটা যে বৃদ্ধি পেলো কী থেকে, প্রথমে কিন্তু ছিল 10,000 বর্গ একক, 10,000 বর্গ একক থেকেই ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়ে হয়েছে 2100 বর্গ একক। তাহলে এই যে 10,000 থেকে যে বেড়েছে, তো 10,000টা তোমরা নিচে বসাবা, মানে আগের যে ক্ষেত্রফলটা নিচে বসাবা, আর 100 দিয়ে গুণ করবা। যেহেতু শতকরা বৃদ্ধি বের করছো, 100 দিয়ে গুণ করে নেবা। যেটা বৃদ্ধি পাবে, বৃদ্ধি পায়, এই যে বৃদ্ধিটা বাই আগের যেটা ক্ষেত্রফল ছিল ইন্টু 100, এভাবে শতকরা বৃদ্ধিটা তোমরা বের করতে পারবা। এখানে দুটো শূন্য কাটালাম, এই দুটো শূন্য কাটিয়ে দিলাম, আর এখানে তোমরা যদি বলো যে 1 1 কেটে দিলাম, তো 21 রয়ে গেল আমাদের এখানে। এই দেখো 21, তার বর্গক্ষেত্রের ক্ষেত্রে শতকরা বৃদ্ধি পায় 21%, 21% দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো আমাদের 22 নম্বর প্রশ্নটা। তো এখানে বলছে প্রশ্নটা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বাড়াবে আর প্রস্থটা কমাবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আমরা ধরে নেব আর প্রস্থকে ধরে নেব। চলো ধরছি, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। দেখো দৈর্ঘ্যটাকে আমরা ধরবো যে দৈর্ঘ্যটা 10% বৃদ্ধি করবে, তো 10% মানে 100 থেকে বাড়াচ্ছে। তো আমরা প্রথমে দৈর্ঘ্যটাকে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে আমি 100 একক ধরে নেব। দৈর্ঘ্য ধরলাম 100 একক, এবং প্রস্থ আয়তক্ষেত্রের প্রস্থটাকে ধরবো। দেখো প্রস্থ যখন 10% হ্রাস করবে মানে কমাবে, 10% মানে 100 থেকে কমাবে, তার প্রথমে আয়তক্ষেত্রের প্রস্থটাকে ধরে নেব আমরা আবার 100 এককই ধরে নেব। তাহলে অতএব আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। আয়তক্ষেত্রের, এই যে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য 100 একক, প্রস্থ 100 একক। এই যে দেখো এত বর্গ একক। এখানে তোমরা গুণ করে 10,000, 4টা শূন্য, বর্গ একক পেয়ে যাবা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা প্রথমে বের করে নিলাম। আচ্ছা, তাহলে এখন আবার দৈর্ঘ্য 10% বৃদ্ধি করছে। তা দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে এখন কত হবে, আগে তো আমরা 100 একক ধরে নিয়েছি, এখন 10 বাড়াবে। তাহলে আমরা এখানে লিখব 10% বৃদ্ধিতে 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য হবে, আগে দৈর্ঘ্যটা ছিল কত 100 একক, আর এখন 10 বাড়াবে, এত একক হয়ে যাবে। তাহলে এখন দৈর্ঘ্যটা হয়ে যাবে আমাদের 110 একক, আর 10% হ্রাস করাবে প্রস্থটাকে। তাহলে আমরা এখানে লিখব 10% হ্রাসে, এখানে হ্রাস করাচ্ছে, কমাচ্ছে, 10% হ্রাসে প্রস্থ হবে কত, আগে দেখো প্রস্থটা আমরা 100 একক ধরেছিলাম, তা 10% কমাবে মানে 10 কমাবে 100 থেকে, তাহলে এখানে কম মানে বিয়োগ দিব, তো একক। তাহলে এখানে বিয়োগ করলে 100 থেকে 10 বিয়োগ করে তোমরা পেয়ে যাবে 90 একক। তা দেখো এখন কিন্তু আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ বের করলাম। দৈর্ঘ্য বের করলাম 110 একক, প্রস্থ বের করলাম 90 একক। তার মানে লিখব এখন আয়তক্ষেত্রের
ক্ষেত্রফল। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা এখন হয়ে যাবে, দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন দৈর্ঘ্য হচ্ছে 110 একক আর এখন প্রস্থ হচ্ছে 90 একক। তাহলে 110 গুণিত 90 বর্গ একক। সেটা যদি আমরা গুণ করে নিই, দেখো 9 দিয়ে 11 গুণ করো, 9 কে 9, 9 কে 9 আর দুটো শূন্য তো আমরা বসিয়ে দেব। 9900 বর্গ একক। আগে ছিল আমাদের 10,000 বর্গ একক আর এখন আসলো 9900 বর্গ একক। তা দেখো আগের চেয়ে ক্ষেত্রফলটা কিন্তু কি কমে গেছে, হ্রাস পেয়েছে। এখানে যে আমাদের বলেছে দেখো ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, বৃদ্ধি বা হ্রাস বলেছে, মানে বৃদ্ধি হতে পারে হ্রাসও হতে পারে। কিন্তু এখানে আমরা দেখে নিয়েছি এখন যে ক্ষেত্রফলটা আগের চেয়ে হ্রাস হয়েছে, কমেছে। তা আমরা লিখব ক্ষেত্রফল হ্রাস পাবে এখানে। তো শতকরা কতটা হ্রাস পাবে, তো প্রথমে আমরা বের করব কতটা হ্রাস পাচ্ছে ক্ষেত্রফলটা আগের চেয়ে। তখন লিখব যে ক্ষেত্রফল হ্রাস পায়, আগের চেয়ে ক্ষেত্রফলটা যে হ্রাস পেয়েছে, আগে 10,000 ছিল এখন 9900। তাহলে হ্রাস কত পাবে, আগে ছিল 10,000, এই যে আমাদের 10,000 আর এখন পেলাম 9900 বর্গ একক। তা বিয়োগ করি বুঝতে পারবো কতটা হ্রাস হয়েছে। আচ্ছা দেখো বিয়োগটা দেখো, দুটো শূন্য মিলছে না, দুটো শূন্য বসিয়ে দাও। এবার এই যে 9 আর এই যে শূন্য, দেখো পরপর তোমরা দাগ মারবা, দুটো শূন্য দাগালাম। 9টা, এই যে 3 নম্বর, এই যে 3 নম্বর শূন্য। তা 9 কত দিলে 10, শূন্যটাকে 10 ধরতে হয়। তা 9 কত দিলে 10, 1 দিলে। এবার এই যে শূন্যটাকে 10 ধরেছো, এই যে এখান থেকে ধার নিয়েছে, ধরে এটা আমাদের 10 থেকে ধার নিয়েছে 1, তাহলে এটা 9 হয়ে গেছে। তাহলে এটা যদি 9 হয়ে যায়, তাহলে এই যে আমাদের 9 আছে, তার 9 তো মিলে গেল আমাদের, 9 মিলে গেল শূন্য, তা শূন্যটা এদিকে বসাবো না। তাহলে আমাদের 100 বর্গ একক, 100 বর্গ একক। এভাবে বুঝতে পারো 10,000 থেকে 9900 বাদ দিবা, তাই 100ই পাবা। তা ক্ষেত্রফলটা হ্রাস পায় 100 বর্গ একক। এবার আমরা বের করব যে শতকরা ক্ষেত্রফল কতটা হ্রাস পায় আয়তক্ষেত্রের। চলো আমরা ওখানে অতএব লিখব, অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা হ্রাস পায়। শতকরা হ্রাস পাবে, যেটা দেখো নিয়মটা, যেটা তোমাদের বললাম, যতটা হ্রাস পাবে তাকে উপরে লিখো। আর কি থেকে হ্রাস পেয়েছে, আগে কিন্তু ছিল ক্ষেত্রফলটা 10,000 বর্গ একক, 10,000 বর্গ একক থেকে কিন্তু হ্রাস পেয়ে হয়েছে 100 বর্গ একক। তো 10,000 থেকে হ্রাস পেয়েছে, 10,000টা নিচে দিয়ে দেবা, মানে যেখান থেকে হ্রাস পাবে সেটা নিচে আর যতটা হ্রাস পাবে সেটা উপরে। আর শতকরা যেহেতু 100 দিয়ে গুণ, সেখানে দুটো শূন্য কেটে দিলাম, এই দুটো শূন্য কেটে দিলাম। তাহলে দেখো এখানে ধরো 1 যদি কেটে দাও, তাহলে আমরা 1 দেখতে পাচ্ছি 1, তাহলে অ্যান্সারটা কিন্তু দাঁড়িয়ে গেল 1%। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কতটা হ্রাস পাচ্ছে, 1%। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার, 1%ই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার বের করে নিয়েছি, এই ছিল আমাদের 20-র 2 নম্বর অঙ্কটা। চলো এরপরে আমরা চলে আসবো 3 নম্বর, 20-র 3-এর প্রশ্নটা। দেখো এখানে আমাদের প্রশ্নটা বলছে, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি, আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত? দেখো প্রশ্নটা ভালো বলেছে, সেখানে আমি ছবি এঁকে বোঝাচ্ছি প্রশ্নটা। তো আমি একটা আয়তক্ষেত্রের ছবি তৈরি করছি, এই যে আমাদের একটি আয়তক্ষেত্র। আচ্ছা এখানে আয়তক্ষেত্রের আমি যদি বলি, দেখো এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। কর্ণদ্বয়ের ছেদবিন্দু বলেছে না, তাহলে দুটি কর্ণ, ধরো এই যে আমাদের একটি কর্ণ আর এইদিকে আমাদের এই যে আমাদের কর্ণ আছে। এবার দুটি কর্ণের ছেদবিন্দু, এই যে আমাদের এখানে ছেদবিন্দু। আয়তক্ষেত্রে একটা নাম দিয়ে দিচ্ছি, এ বি সি ডি, আর কর্ণের ছেদবিন্দু আমি ও নাম দিয়ে দিলাম।
তো যেটা বলেছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য। এই যে দেখো, এই যে আমাদের কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এখান থেকে একটি যে প্রস্থ, এই যে একটি বলতে এবি প্রস্থ আছে আর ডিসি প্রস্থ আছে, তাহলে এই যে এবি প্রস্থের উপর আমি লম্বটা তৈরি করব এখানে। তাহলে এইভাবে প্রশ্ন বলেছে, এই যে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে একটি প্রস্থের উপর যে লম্বের দৈর্ঘ্য, এখানে আমি এটা পি বিন্দু দিয়ে দিলাম, তাহলে ওপিটা কিন্তু লম্ব। এখানে যেটা আছে ওপি লম্ব এ বি আছে। ওকে, আচ্ছা তাহলে দেখো প্রশ্নে এভাবে বলে দিয়েছে। আর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এসি, আর এখানে দেওয়া আছে আমাদের এসি সমান সমান বিডি, এটা তো কর্ণ, এদের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি। এভাবে প্রশ্নে বলেছে। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য বের করতে হবে, মানে এ বিটা কত, এখানে আমরা এ বি দৈর্ঘ্যটা বের করে দেখাবো। তো দেখো, তো এ বিটা মানে প্রস্থটাকে আমরা ধরে নেব এক্স, আর দৈর্ঘ্যটা কিন্তু আমরা পেয়ে যাব যেভাবে প্রশ্নে বলেছি। দেখো দৈর্ঘ্য যেটা আমাদের এই যে বিসি বা এডি, দৈর্ঘ্যটা কত হবে, এই যে দেখছো লম্বটা, এই যে ওপিটা আমাদের লম্ব, এই লম্বের দৈর্ঘ্যটা যতটা থাকবে, এই লম্বের দৈর্ঘ্যের দ্বিগুণটাই হবে আমাদের এই যে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হবে আমাদের, কারণ এখান থেকে যতটা আর এখান থেকে ততটা হয়। ঠিক আছে, এটা তো আমাদের ঠিক মধ্যে থাকে, যে কর্ণদ্বয়ের ছেদবিন্দুটা, এটা যদি একটু মধ্যে থাকে তাহলে এখান থেকে যতটা হবে এইদিকেও ততটা হয়, তাহলে লম্বের দৈর্ঘ্যের দ্বিগুণ হয়ে যাবে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা। তাহলে এখানে আমরা লিখব প্রশ্নানুসারে এবং চিত্র থেকে পাই আমরা পেয়ে যাব আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হয়ে যাবে 2 ইন্টু এই যে আমাদের ওপি, এটা মনে রাখবা 2 ইন্টু ওপি হবে আমাদের। তাহলে 2 ইন্টু ওপি, এখানে কিন্তু আমাদের দেওয়া আছে ওপিটা, এই যে দেখো যেটা বলেছে প্রশ্নে যে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি, মানে ওপিটা দেওয়া আছে কত, ওপিটা আছে 2 সেমি, তাহলে দৈর্ঘ্যটা হয়ে যাবে ওপির মান। তাহলে এখানে আমরা এই যে 2 বসিয়ে দেবো, এত সেমি, ঠিক আছে, এত সেমি, তাহলে এটা হয়ে যাবে আমাদের কত, 4 সেমি। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে গেলাম 4 সেমি, এই যে লম্বের দৈর্ঘ্যের দ্বিগুণটাই হবে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা। আচ্ছা, তাহলে আমরা আয়তক্ষেত্রের প্রস্থটা বের করতে বলেছি, প্রস্থটাকে আমি এক্স ধরে নিচ্ছি, আমরা লিখব ধরি আয়তক্ষেত্রের প্রস্থটাকে আমি এক্স সেমি ধরে নিলাম। তাহলে অতএব আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা মনে রাখবা তোমরা, √r দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার, দৈর্ঘ্য আমাদের 4, দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার, এত সেমি। তো এই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের। আবার আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কিন্তু এখানে 5 সেমি বলে দিয়েছে, তাহলে এটাই সমান আমরা 5 বলতে পারবো। অতএব √r, এই যে আমাদের কর্ণের দৈর্ঘ্যটা আমার দেওয়া আছে 5 সেমি দেওয়া আছে। এবার আমরা এখান থেকে এক্সের মানটা বের করে নেব, আয়তক্ষেত্রের প্রস্থ বেরিয়ে আসবে। আচ্ছা, উভয় পক্ষে বর্গ করে নাও, 4 স্কোয়ার প্লাস s স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করলে দেখো বর্গের জন্য রুটটা উঠে যাবে, এটা মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই যে রুটটা উঠিয়ে দেবো, তো এখানে রয়ে যাবে 4 স্কোয়ার প্লাস s স্কোয়ার, আর 5 স্কোয়ার তোমরা 25 লিখতে পারবা, 5 স্কোয়ার মানে 5 গুণিত 5 25। এই জিনিসটা মনে রাখো, আবার বলছি যে রুটের যদি স্কোয়ার থাকে তার জন্য রুটটা উঠে যাবে, স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, ওকে, শুধু ভিতরটা রয়ে যাবে। 4 স্কোয়ার 4 4 16 প্লাস s স্কোয়ার 25, তাহলে এখানে s স্কোয়ার মানটা বের করি 25, 16টাকে এদিকে -16, s স্কোয়ার সমান দেখো 25 থেকে 16 বিয়োগ করে তোমরা 9 পেয়ে যাবা, s স্কোয়ার আমরা 9 পেলাম,
তাহলে এখান থেকে দেখো আমরা যদি এক্সের মানটা বের করতে চাই, এক্স সমান √9 হয়ে যাবে। স্কোয়ার ছেড়ে দিলে বর্গমূল চাপাতে হয়, প্লাস মাইনাস হয়, এখানে মাইনাসটা হবে না, যেহেতু এক্স আমরা প্রস্থ ধরেছি, প্রস্থ কখনো ঋণাত্মক হয় না, তার জন্য আমরা ধনাত্মক মানটাই নিব। তাহলে এখানে এক্সের মান দেখো 9 বর্গমূল 3 × 3, তাহলে এক্স সমান দুটো 3-এর জন্য একটা 3, যে বর্গমূলের নিয়ম, দুটো 3 আছে বলে একটা 3, তাহলে এক্স 3 মানে প্রস্থ 3 পেয়ে গেলাম। তাহলে আমরা দেখো আয়তক্ষেত্রের প্রস্থ পেয়ে গেলাম। তাহলে অতএব আমরা লিখে দেবো আয়তক্ষেত্রের প্রস্থ, এক্ষেত্রে প্রস্থ আমরা 3 সেমি। দেখো আমাদের আনসার হয়ে গেছে, আয়তক্ষেত্রের প্রস্থ আমরা বের করে নিলাম। এই ছিল 20-3 প্রশ্নটা। পরে চলো আমরা চলে আসবো দেখো 20-4 নম্বরটা। দেখো তো 20-4 প্রশ্নটা কি বলছে, একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেমি হলে বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, এখানে যে কথাটা বলেছে, একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যে বলেছে 2√2 সেমি, একদম আগের অঙ্কটার মতনই বলেছে না? এই যে আগের অঙ্কটা বলেছিল যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি, ওখানে 2 সেমি বলেছিল, এখানে 2√2 সেমি বলেছে, একই কথা বলেছে। তাহলে আমরা এখানেও একটা বর্গক্ষেত্রের ছবি এঁকে দেখাই তোমাদের। এই যে আমাদের একটি বর্গক্ষেত্র, নাম আগের মতো আমি এবিসিডি দিয়ে দিলাম। আর এই যে বর্গক্ষেত্রের একটি বিডি কর্ণ, আর এখানে আমাদের একটি এসি কর্ণ। কর্ণদ্বয়ের ছেদবিন্দু আমি ও ধরে নিলাম, এই যে ও থেকে এবির উপর লম্ব, তাই তো? এখানে আমি যে ওপি, তাহলে এখানে কিন্তু আমাদের এই যে ওপিটা, এই ওপি দৈর্ঘ্যটি দেওয়া আছে প্রশ্নে 2√2 সেমি দেওয়া আছে, 2√2 সেমি। আর এখানে এবার বলেছে দেখো, মানে আমাদের জানতে চেয়েছে বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে, মানে কর্ণ দৈর্ঘ্য বুঝতেই পারছো, এখানে কর্ণ এসি আর কর্ণ বিডি, তাহলে এদের দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, এখানে দেখো এই যে ওপি জানা আছে, যে এই যে এবির পর, মানে এখানে যে ওপিটা আগের মতো বলবো যে ওপিটা লম্ব আছে কার পর? এবি বাহুর উপর, ঠিক আছে, বর্গক্ষেত্রের একটি বাহুর উপর। তাহলে এইভাবে এবির পর ওপিটা যদি লম্ব হয়, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখব আগের মতোই প্রশ্নানুসারে, যেভাবে প্রশ্নে বলেছে কথাটা, প্রশ্নানুসারে এবং চিত্র থেকে পাই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব, এই যে দেখো 2 × ওপি, একদম আগের মতো। তাহলে 2 × ওপির দৈর্ঘ্য এই যে 2√2 সেমি, প্রশ্নে বলে দিয়েছে 2√2 সেমি। তো এটা গুণ করে আমাদের হয়ে যাবে কত? 4√2 সেমি। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা অতএব পেয়ে যাব দেখো এই যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এই যে আমাদের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এখন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা মনে রাখো, √2 × বাহুর দৈর্ঘ্য, এই যে √2 × বাহু হচ্ছে 4√2, এখানে আমরা 4√2 বসে দেবো, এত সেমি। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2 × বাহু দৈর্ঘ্য, এটা সরল করো। আচ্ছা, এই যে আমাদের 4টা বসিয়ে দিলাম, আর √2 আর √2 গুণ করলে পরে শুধু 2 হয়ে যাবে, একদম মনে রাখবা, √2 গুণ করে 2 পেয়ে যাবা, ঠিক আছে। এই যে আমাদের √, একই সংখ্যা আছে, একই সংখ্যা রুট থাকলে তাদের যদি গুণ করো শুধু সংখ্যাটা বসিয়ে দেবা, ঠিক আছে। এটা হয় কেন আমি একটু নিয়মটা দেখাই। এই যে আমাদের √2 গুণিত √2 আছে না, এটা গুণ করা মানে এভাবে দেখো, এই যে 2 × 2, √টা দিয়ে দেবা, 2 2 গুণ, আর দুটো 2 থাকলে তো একটা 2 বের হয়। তাহলে এই জন্য দেখো √2 গুণ করে 2 আমরা একবারে বলতে পারবো। √3 থাকলে 3, √5 যদি থাকে, √5 গুণিত √5, তাহলে 5 বসাবো, একবারে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো সেমি, তাহলে এটা 4 দিয়ে 8 সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম প্রতিটি
কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 8 সেমি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই ছিল 20 4 নম্বর অঙ্কটা। আচ্ছা, এরপরে প্রশ্নতে আমরা চলে আসবো। দেখো 20 5 নম্বরটা। তাহলে প্রশ্নটা কী বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেমি এবং ক্ষেত্রফল 60 বর্গ সেমি। আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? এখানে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছি, যেখানে আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। আচ্ছা, তো আমরা প্রথমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থকে আমরা ধরে নিব। দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলেই আমরা কিন্তু কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো। চলো আমরা লিখব, ধরি আয়তক্ষেত্রের কর্ণের আয়তক্ষেত্রের কর্ণ না, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে আমি এক্স সেমি আছে, এককটা এক্স সেমি ধরে নিলাম, এবং আয়তক্ষেত্রের প্রস্থটাকে আমরা ওয়াই সেমি ধরে নিলাম। তাহলে অতএব আয়তক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল পেয়ে যাব সূত্র অনুসারে। অতএব আয়তক্ষেত্রের যদি পরিসীমাটা আগে বের করি, আয়তক্ষেত্রের পরিসীমার যে সূত্রটা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত সেমি, হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা, এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এক্স ওয়াই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ সেমি। আচ্ছা, তাহলে আমাদের দেখো পরিসীমা দেওয়া আছে 34 সেমি আর ক্ষেত্রফল দেওয়া আছে 60 বর্গ সেমি, তাই না? তাহলে আমরা প্রথমে এই যে ক্ষেত্রফল, যেটা এই যে আমরা যদি বলি অতএব এই যে ক্ষেত্রফলটা এক্স ওয়াই, এই ক্ষেত্রফলটা দেওয়া আছে 60 বর্গ সেমি। তাহলে এক্স ওয়াই পেয়ে গেলাম 60, এটা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। আর পরিসীমা দেওয়া আছে 34, পরিসীমা এই যে আমরা পরিসীমা বের করে রেখেছি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে এটাই হচ্ছে আমাদের 34। তাহলে আমরা অতএব দিয়ে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই যে পরিসীমার মান দেওয়া আছে কত, 34 সেমি, 34-এর সঙ্গে সমান। আচ্ছা, এখানে 2 দিয়ে কাটাকাটি করো, 2 একে 2, 1 চলে আসলো 14, 2 7 14। তাহলে আমাদের এখানে রয়ে গেল এক্স প্লাস ওয়াই সমান 17। তো এখানে আমরা উভয় পক্ষে বর্গ করে নেব। দেখো আমাদের দরকার কি, আমাদের দরকার আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। দেখো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের যে সূত্রটা √(x² + y², মানে এক্স হচ্ছে দৈর্ঘ্য, ওয়াই হচ্ছে প্রস্থ, তো দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য। এরই মানটা বের করতে হবে, ঠিক আছে? তো আমাদের নিয়ে আসতে হবে বুদ্ধি করে √(x² + y², ঠিক আছে? এটা আমাদের নিয়ে আসতে হবে। এটা যদি আমরা নিয়ে আসি বাঁদিকে, তো ডান দিকে যেটা মান পাবো সেটা কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়াবে। চলো, তার জন্য দেখো ওই মানটা পাওয়ার জন্য আমরা করব কি, এই যে আমাদের x প্লাস ওয়াই সমান 17 আমরা পেয়েছি না, উভয় পক্ষে আমরা বর্গ করে নিই। এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, আর এখানে 17 তার স্কোয়ার, কারণ বর্গ করলে যে x² y² যে আছে, x² y² আমাদের আসবে। এখন এটা এ এটা বি ধরে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র ফেলাও। দেখো তোমরা জানো যে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা, এই সূত্রটা মনে রাখো যে a² প্লাস 2ab প্লাস b², a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এটাকে বি ধরে আমরা এই সূত্রটা ফেলবো, যে a² প্লাস 2ab বলতে এখানে এক্স ওয়াই প্লাস b² আছে, তাহলে বি হচ্ছে এখানে y²। আর 17 স্কোয়ার দেখো 17 গুণিত 17, x² প্লাস 2 ইন্টু, দেখো এক্স ওয়াইয়ের মানটা কিন্তু আমরা বের করে রেখেছি 1 নয়, তাহলে এক্স ওয়াই জায়গায় আমরা 60 বসিয়ে দেবো, y²। 17 গুণ করো, 17 গুণ করে তোমরা পাবা 289, তাই তো? তো দেখো 289 কী করে পাবা, আমি তোমাদের গুণ করে দেখাচ্ছি। দেখো 17 ঘরে নেওয়াটা যে পড়ি 17 7 কত, 17 7 119 হয়, ঠিক আছে? মনে রাখবে তোমরা। দেখো 17 ঘরে নেওয়াটা কিন্তু মনে রাখো, আমি তোমাদের শোনাই একটু। দেখো 17 কে 17 দিয়ে 34, 17 3 51, 17 4 68, 17 5 85, 17 6 96,
সরি 1796, 17 6 102, 17 7 119, ঠিক আছে। 17 7 119, 119-এর 9 হাতে থাকলো আমাদের কত? হাতে থাকলো 11। এই দেখো 119-এর 9 বসালো, হাতে কিন্তু 11 আছে। আর 17-কে 17, 17-কে 17 আর 11 যোগ করো। দেখো 17 আর 10 যোগ করো, 17 আর 10 যোগ করলে 27, তার সঙ্গে একবারে বাড়িয়ে দাও 28। তাহলে দেখো এই যে আমাদের 289, বললাম না 17 17 গুণ করে 289, 17-এর বর্গ 289, সেটা আমি গুণ করে দেখে দিলাম। আচ্ছা, পরে s² প্লাস 60 আর 2 গুণ করো, 60 দিয়ে এটা পেয়ে যাবে 120, এই যে 2 0 0 আর 2 6 12, 120 প্লাস y², আর এদিকে 289। তাহলে আমরা এখানে s² প্লাস y² রেখে দেবো। যে তোমাদের যেটা আমি বললাম যে এই পার্টটা নিয়ে আসবো, তাই না? আমাদের s² প্লাস y² আসবে, তারপর √ওভারটাও আমরা পেয়ে যাব। এখানে আছে 289, 120 এদিকে আমরা বিয়োগ দিয়ে দেবো। s² প্লাস y² সমান সমান, এটা বিয়োগ করো। আচ্ছা 0 আর এদিকে 9, তাহলে 9টা নেমে যাবে। আর 2 আর 8 আছে, তো 2-এ কত দিলে 8, 2-এ কত দিলে 8, এটা 6 দিলে। আর 1 আছে আর 2 আছে, 1-এ কত দিলে 2, এটা হবে আমাদের 1 দিলে। দেখো বিয়োগ করে আমরা 189 পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো এই যে আমাদের √ওভার দরকার, এই যে কর্ণের দৈর্ঘ্য যেটা আমরা জানি √ওভার s² প্লাস y², তাহলে আমরা উভয় পক্ষে দেখো √ওভার চাপিয়ে দেবো। এই যে আমাদের √ওভার, এই যে s² প্লাস y², তাহলে এদিকেও আমরা √ওভার চাপাবো, √ওভার 169। এটা কিন্তু আমাদের কি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, x দৈর্ঘ্য y প্রস্থ। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান সমান √ওভার 169। এবার এখানে বর্গমূলটা করে নাও, এর বর্গমূলটা 13 পাবো। দেখো বর্গমূলটা আমি ভাগ পদ্ধতির সাহায্যে দেখাচ্ছি, ডান দিক থেকে জোড়া জোড়া দিলাম। এখানে দেখো এই যে 1 আছে বলে 1 দিয়ে করতে হবে, মানে যে সংখ্যা নেবা সেই সংখ্যাতে গুণ। 2 নিলে 2 দিয়ে 4, বড় হয়ে যাচ্ছে তো 1 দিয়ে নাও, 1 1-কে 1। এবার 6 9 নেমে গেল। এবার এখানে এর ডবল নয়, 1-এর ডবল 2, এখানে একটা জায়গা রাখবো, একটা সংখ্যা বসার। এবার এখানে 3 নিলে পরে 3 দিয়ে গুণ করতে হয়, যে সংখ্যা নেবা সেই সংখ্যা দিয়ে গুণ। 3 3-এর 9, 3 দিয়ে 6, দেখো 3 দিয়ে মিলে গেছে 13। 169-এর বর্গমূলটা 13 হয়, যেটা আমি বলে দিয়েছিলাম। দেখো আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, যেটা 13 সেমি। তাহলে অতএব দিয়ে আমরা লিখে দেবো, অতএব আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য আমরা কত পেয়ে গেলাম? 13 সেমি। দেখো 13 সেমি আমাদের কিন্তু অ্যান্সার। এই ছিল 20-র 5-এর অঙ্কটা। তো দেখো আজকের ক্লাসের যে আমাদের 20 দাগের যে অঙ্কগুলো আমরা নিয়েছিলাম, ঠিক আছে, এসএকিউ অঙ্ক সংক্ষিপ্ত উত্তরধর্মী আমরা কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, আমাদের যে কষে দেখি 15.1, আমরা কষে দেখি 15.1 একদম কমপ্লিট করে দিলাম। পরের ক্লাসে তোমরা কষে দেখি 15.2 পেয়ে যাবা, ঠিক আছে, প্লে লিস্টটি। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।